bust back and just put a lock on the town. I know my bitches be coming from miles around. See, they be coming, cause he know how to gouge. Turn it up, now you know who holding the throne, so give me the crown. Niggas saluting and trying to give me a pound. I don't really fuck with you niggas is clowns. Making the bitches stripping through this shit on the ground. মন্ত্রীর বিয়েতে বউ পালিয়েছে এই নিয়ে চারপাশে কানাঘোষা চলছে। সাংবাদিকরা হলের চারপাশের ছবি তুলতে ব্যস্ত। মন্ত্রীর জীবন জঙ্কুক কিনা এত বছর সিঙ্গেল থেকে কঠোর পরিশ্রম করে সফলতা পেয়েছে, তার পেছনে লেগে আছে অহরহ সুন্দরী মেয়েদের পরিবার। আজ তারই বিয়েতে কোণে ওঠাও, এই তো কালকের গায়ে হলুদের কথা। কোণে ইচ্ছা মতো স্টেজে উঠে নাচানাচি করলো, সবাই মিলে আনন্দ করলো। মন্ত্রীর বিয়ে বলে কথা, সাংবাদিক আর মিডিয়া এখানে ওখানে ঘুরঘুর করছে একটা ছবি তোলার জন্য। কালকে মিডিয়ার লোকেরা কাগজে ছাপাবে মন্ত্রীর হবু বউ বিয়ের জন্য বেশি এক্সাইটেড ছিল, আর বিয়ের দিন কোনে নিজেই উধাও হয়ে গেল। আজকের ব্রেকিং নিউজ হবে মন্ত্রীর বউ উধাও, মন্ত্রীর বউ পালিয়েছে, আরো নানান জাতা। একজন বড় পত্রিকার সাংবাদিক এই নিউজটা হেড অফিসে বলার জন্য যখনই ফোনটা কানে ধরলো, ঠিক তখনই জঙ্কুক ফোনটা কেড়ে নিয়ে নিজের কানে রেখে বলল, কি সব সাংবাদিক পোষেন আপনারা? একটা খবরও তো সঠিকভাবে দিতে পারে না। আব্বে মিয়া, আমার বউ পালাইবো কেন? পালিয়েছে আমার হবু বউ। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সবাই যেন নাটক দেখছে। সবার মধ্যে কানাঘোষা শুরু হতেই চিন্তায় পড়ে গেল সরকার বাড়ির লোকজন। জঙ্কুকের মা জিন আর জেনি এক পাশে দাঁড়িয়েছিল। জঙ্কুকের বাবা নামজুন চিন্তিত মুখে বসে আছে, আর চাচা কাই এখানে ওখানে ফোন করছে। আর একটু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছে একজন, তার ঠোঁটে বিজয়ের হাসি। দুজন ব্যক্তির জীবনেই তো কাল হয়ে এসেছে সে। এই কাই আর জঙ্কুকের পতন দেখতেই তো তার এখানে আসা। সে আর কেউই না, ফ্যাশন হাউসের মালকিন কিম তাই ইয়ং ওরফে তে। মিস্টার কাই, এই জাঙ্কুকের সাথে মিলে তুমি আমাকে আর আমার মাকে অপমান করেছিলে। আজ এই তে তোমাদের জনগণের সামনে অপমান করলো। হিসাব এখনো বরাবর হয়নি, এটা তো সবে শুরু। ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। आगे आगे देखो होता है क्या। মনে মনে কথাগুলো ভেবেতে যখন ওইখান থেকে চলে যেতে লাগে, ঠিক তখনই পেছন দিক দিয়ে মন্ত্রী জঙ্কুকের গলা শুনতে পায়, আবে ওই দেবতী। পা দুটো থেমে গেল তের, সাথে সবার চোখ স্থির হলো তের দিকে। তে জঙ্কুকের দিকে ঘুরতেই সব ক্যামেরাগুলো তের ওপর ফোকাস করতে শুরু করলো। সাংবাদিকরা ছবি তুলতে তুলতে প্রশ্ন করলো, ম্যাম, আপনি মন্ত্রী জঙ্কুকের বিয়ে না খেয়ে এভাবে চলে যাচ্ছেন কেন? কারণ বিয়েটাই তো হচ্ছে না। কে বলেছে বিয়েটা হবে না? বউ ছাড়া বুঝি বিয়ে হয় মিস্টার জঙ্কুক রাজ? বউ থাকলে তো বিয়েটা অবশ্যই হয় মিস দেবতী। কি তখন থেকে দেবতী দেবতী করছেন? আপনি কি চেনেন আমাকে? অনেক হয়েছে সোনা, আর রাগ করে থেকো না। আমি বুঝতে পেরেছি তো তুমি আমার উপর রাগ করেছো, তাই তো? ওকে বাবা, সরি। এখন সবার সামনে সত্যটা বলি। কিসের সত্যি? ওই যে তোমার আমার অ্যাফেয়ার, এই বিয়ের নাটকটা তো তোমাকে পাওয়ার জন্যই সাজিয়েছি। হোয়াট? জঙ্কুক বিনয়ের সাথে বলে, তোমাকে আমার কাছে ফিরিয়ে আনতেই তো বেসুজির সাথে মিথ্যা নাটকের প্ল্যান করেছিলাম। বেসুজি চলে গেছে কারণ তুমি এসেছো আমার দেবতী। রেগে গেল তে। রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই জঙ্কুক তাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, মন্ত্রীকে সিঙ্গেল রাখা কি এত সোজা সোনা? যে যে এই জঙ্কুককে সিঙ্গেল লাইফ উপহার দিতে যাবে, তার বাসাটাই তো পাল্টে যাবে। কথাটি বলে জঙ্কুক ফোন বের করে একটা ভিডিও ওপেন করে দেখালো তেকে, যেখানে দেখা যাচ্ছে বেসুজিকে অজ্ঞান করে গাড়ির ডিকিতে রাখা হয়েছে, আর তারপর কাউকে মোটা অঙ্কের টাকা দিয়ে গাড়ি সমেত বিদায় করে দেওয়া হয়েছে। এটা দেখা মাত্রই তে যেন নিস্তব্ধ হয়ে গেল, আর জঙ্কুককে জিজ্ঞাসা করলো, আমাকে এখন কি করতে হবে বলুন? জঙ্কুকের ঠোঁটে দুষ্টু হাসি, আপাতত আমাকে বিয়ে করতে হবে। তে জঙ্কুককে আলতো করে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরাতে চায়, বলে, ইম্পসিবল, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। মিডিয়ার লোকেরা তো সামনেই আছে সোনা। এই ভিডিওটা দেখিয়ে বলি তুমি আমার হবু বউকে কিডন্যাপ করেছো, তখন পুরো দেশ আর পুলিশের কাছে এই খবরটা গেলে তোমার জন্য ভালো হবে না তো। জঙ্কুকের কথা শুনেই বোঝা যাচ্ছে ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে সে। তে চুপ করে আছে, কিন্তু তার ইচ্ছা করছে এখনই জঙ্কুককে খুন করে দিতে, কিন্তু সেই সময়টা তো এখনো আসেনি। তার মা আর তাকে ঘর থেকে বের করে দেওয়ার প্রতিশোধ সে নেবে। জঙ্কুক বলে ওঠে, কি হলো? উত্তর দাও। এত সময় জড়িয়ে রাখলে লোকে বলবে মন্ত্রী বিয়ের আগেই বাসরের বাসনা পূরণ করতে চাচ্ছে।
মুখে লাগাম দেন মিস্টার জঙ্কুক। বিয়ের জন্য রাজি হয়ে যাও সোনা, আমি বাসরে ঠুকে দরজা বন্ধ করে মুখে লাগাম দেব। তে যখন কোনো কুল কিনারা খুঁজে পেল না তখন রাগী গলায় বলল, ঠিক আছে, আমি বিয়ে করব। জঙ্কুকের কর্মকাণ্ড হা করে দেখছিল জঙ্কুকের বোন জিমিন আর ইয়নজি। জিমিন বলল, ভাই আবার কবে প্রেম করলো বল? তুই যেখানে আমি সেখানে, কি করে জানবো বল? ধুর, এতদিন ভাবতাম বয়স হয়ে যাচ্ছে ভাই কেন বিয়ে করছে না, এখন ভাই বিয়ে করছে। কই বিয়েতে একটু আনন্দ করব তারও কোনো উপায় নেই, বউ উধাও হয়ে গেছে। এখন আবার দেখি ভাইয়ের বারবি ডলের মতো কিউট একটা গার্লফ্রেন্ডও আছে। জিমিনের কথাটা শেষ হতেই ওর কানের কাছে মুখ নিয়ে সুগা বলে, মন্ত্রীর বিয়ের নমুনা এটা, তুই বুঝবি না জিবি না? শাট আপ সুগা ভাই। বারে, মন্ত্রী বললে লীলা খেলা আর আমি বললেই দোষ। নষ্ট পুরুষ কোথাকার। জঙ্কুক গলা ছেড়ে বলল, তো এখন মন্ত্রীর বিয়েটা শুরু হোক। আব্বে ওই সাংবাদিক হেড অফিসে কল করে জানিয়ে দিন মন্ত্রীর বিয়েটা হচ্ছে, শুধু সিনেমাটিক্যাল ভাবে না, মানে আপনারা সঠিক তথ্য না দিলে তো পুরোটা বাংলাদেশে আমার দুর্নাম ছড়াবে। কথাটি বলে জঙ্কুক ইশারা করলো জিমিন আর ইয়নজিকে। মন্ত্রী জিয়ন জঙ্কুকের বিয়ে বলে কথা, ওকে তো সুন্দর করে সাজাতে হবে, যা তোরা নিয়ে যা আর সাজিয়ে আন আমার বউ মানে দেবতীকে। ইউনো নেশালো দৃষ্টিতে আয়ুর দিকে তাকিয়ে আছে। আয়ু ছোটাছুটি করছে, ইউনোর হাত থেকে নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টা করছে। তা দেখে ইউনো আয়ুর চোখে চেয়ে বলে, কিছু কি বলতে চাও জানেমান? আয়ু চুপ, ভয়ে ইউনোর মুখের দিকে তাকাতে পারছে না। ইউনোর মুখের দিকে তাকালেই তার মনে পড়ে যায় কিছুদিন আগের ঘটে যাওয়া ঘটনা। তার ওই চোখের সামনে ছুরি দিয়ে একজন বৃদ্ধর গলার রগ কেটে দিয়েছিল। ইউনোর সামনে হাঁটু গেড়ে বসে বৃদ্ধ লোকটি জীবনের ভিক্ষা চেয়েছিল, কিন্তু ইউনো মাফ করেনি, যেটা দৌড়ে দাঁড়িয়ে দেখেছিল আয়ু এবং তাৎক্ষণিক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর কোনোদিন ইউনোর সামনে আসবে না বলে প্রতিজ্ঞাও করেছিল। পরিবার বলতে তার খালামণি জেনি আছে, এখন তার কাছে যেতেও আয়ুর ঘৃণা লাগে। মহিলা খুব সুযোগবাদী, তাই পালিয়ে গিয়েছিল কানাডা। তবে খালামণির কাছ থেকে পালাতে পারলেও ইউনোর কাছ থেকে পালাতে পারছে না। আয়ু দুঃখে কান্না করে দেয়। কান্না করছো কেন জানেমান? আয়ু কোনো উত্তর দেয় না, মনে মনে ভাবে, এখন কি আমাকে খুন করে দেবে? তাহলে আমার বাবা মায়ের খুনিকে কিভাবে খুঁজবো আমি? আমি যে তাদের শাস্তি দিতে চাই, ওদেরকে শাস্তি না দিয়ে আমি এক মাফিয়ার হাতে খুন হয়ে যাব। আয়ুকে চুপ থাকতে দেখে ইউনো এবার ধমক দিয়ে বলে, কি হলো বলো? আমাকে এখানে আটকে রেখেছেন কেন? আমি কি ভুল করেছি যে আমাকে এইভাবে উঠিয়ে এনেছেন? ইউনো কিছু বলতে যাবে অমনি তার ফোনটা বেজে ওঠে। ইউনো কথা থামিয়ে দিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ফোনের ওপাশ থেকে বোগাম বলে, ম্যাডাম আর মন্ত্রী জঙ্কুক রাজের একটু পরে বিয়ে হতে চলেছে স্যার। হোয়াট? সবকিছু ক্লিয়ার করে বলো। ম্যামের পাতা ফাঁদে ম্যাম নিজেই পা দিয়েছে স্যার, এখন আর কিচ্ছু করার নেই। ইউনো ফোনটা কেটে আয়ুর হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছে। তখন আয়ু প্রশ্ন করে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আজ থেকে আমার বাসায় থাকবে তুমি। না, আমি এই সম্পর্কে থাকতে চাই না, আমি ব্রেকআপ চাই। আয়ুর কথা শুনে ইউনো তুড়ি বাজাতে বডিগার্ড বের হয়ে আসে, যাদের প্রত্যেকের পকেটে পিস্তল, যা দেখে আয়ুর অবস্থা খারাপ। এখন বলো, ব্রেকআপ চাই তোমার? আয়ু ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে না করে। ইউনো ফোন বের করে কল করে তের কাছে। রিং হয়, তবে ওপাশ থেকে ফোনটা রিসিভ হয় না। ইউনো জঙ্কুককে কল করলে কলটা ওপাশ থেকে জঙ্কুক কেটে দেয় এবং সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসে ইউনোর ফোনে। মেসেজে লেখা ছিল, ভাইয়ের বিয়েতে তো আসতে পারলি না, এবার ভাইয়ের শালা হওয়ার জন্য রেডি হ। আমার বিয়ে নিয়ে তো কেউ ভাবে নাই, এবার যা করার আমাকেই করতে হবে, ফোন করে চালাবি না শালা। জঙ্কুকের মেসেজ পড়ে ইউনো কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। বিয়ের আসরে থেকে বসানো হলো। এর ঠিক কিছুক্ষণ পরে জংসুক বাড়ির সবাইকে নিয়ে আসে। বিয়ের আসরে অন্য মেয়েকে দেখেই কপালটা কুঁচকে যায় সবার, শুধুমাত্র নামজুন ছাড়া। সে খুব ভালো করে বুঝতে পারছে তার সুপুত্র কোনো অঘটন ঘটাতে চায়। তখন জিন এসে নামজুনকে বলে, এই মেয়ের পরিচয় কি কিছুই তো জানি না, তুমি এভাবে ছেলেকে যার তার সাথে বিয়ে দিবে? এই মেয়েটার একটু পর থেকে একটাই পরিচয় হবে, একটা উন্মাদ লাগামহীন ছেলের বউ। এটাই কি মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো বিষয় না? তখন কাই তের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, এই মেয়ে তো ফ্যাশন হাউসের মালকিন, এই মেয়ে বড়ই চতুর। আমার অনেক বড় একটা ডিল এর জন্য ক্যান্সেল হয়ে গেছে। এই মেয়ে এই বাড়িতে বিপদের আশঙ্কা নিয়ে আসছে, আমি বলে দিলাম। উফ,
এসব বাদ দাও তো, ব্যবসার ক্ষেত্রে লাভ লোকসান হবে এটা নর্মাল ব্যাপার। আমি শুধু ভাবছি এই মেয়ে তো আস্ত একটা ব্যাংক, ফ্যাশন হাউসের মালকিন মানেই তো কোটিপতি। নেভি ব্লু কালার লেহেঙ্গার সাথে ডায়মন্ডের সেট, ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক, চোখে আইশ্যাডো। আয় হায় দেবতী, এই লিপস্টিক এখন না দিলেও তো পারতে। মন্ত্রীর তো হার্টবিট এখানেই শেষ হয়ে যাচ্ছে। এখনই শেষ করে ফেলুন আপনার হার্টবিট মন্ত্রী মশাই, অন্ততপক্ষে আমাকে বিধবা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। তের কথা শুনে বুকে হাত রেখে জঙ্কুক বলে, উফ, আমার হার্টবিট তো এত দুর্বল না সোনা, এটা শুধু রোম্যান্স করার জন্যই বিট করে, মরার জন্য না। লিসা এসে দাঁড়ালো ইয়ঞ্জির পাশে, বলল, বউ নাকি পালিয়েছে, এখন কাকে বিয়ে করবে? ইয়ঞ্জি তা শুনে সামনের দিকে চোখ তুলে ইশারা করে বলে, যাই বলো না কেন, এই ভাবি কিন্তু আগের মেয়েটার থেকেও সুন্দরী। অবশ্য এটাই নাকি আমাদের আসল ভাবি হবার কথা। বেসুজির সাথে নাকি বিয়ের অভিনয় করেছে ভাই, আমাদের এই ভাবিকে বিয়েতে আনার জন্য। কি বলিস, এ তো পুরো সিনেমার কাহিনী। জীবনটা সিনেমার থেকে কম কিছু নাকি? লিসা মকটেল কাউন্টারে যাওয়ার সময় ধাক্কা লাগে বুগামের সাথে। সঙ্গে সঙ্গে লিসাকে সরি ম্যাম বলে চলে যায় বুগাম। লিসা বুগামের দিকে তাকিয়ে বলে, হাই রে, কালোর মধ্যে কি কিউট লুকস, পুরাই ব্ল্যাক ডায়মন্ড। টেকুকের বিয়ে শুরু হয়, সবাই মিলে কাজীকে খুঁজতে শুরু করে, অথচ কাজী অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। জঙ্কুক তখন বলে, আরে কাজী, তুমি তো দেখছি মস্ত বড় একটা পাজি, তাড়াতাড়ি আমার বিয়েটা করিয়ে আমাকে আমার বউয়ের সাথে ঘুমানোর ব্যবস্থাটা করে তুমি তোমার বউয়ের কাছে গিয়ে ঘুমাও না। জঙ্কুকের কথা শুনে কাজী বলে, বউ ছাড়া বিয়ে পড়াবো কিভাবে, বউ না পালিয়েছে। কাজীকে উত্তর দেয় সুগা, 2 ঘন্টা ধরে ঘুমের মধ্যে বউকে নিয়ে লটর পটর করলে দিন দুনিয়ার খবর জানবেন কিভাবে? বউ তো মেয়ে পাল্টে একটা জায়গায় আরেকটা চলে এসেছে। এত তাড়াতাড়ি আরেকটা মেয়ে পেয়েও গেলেন। এই সরকার বাড়ির পুরুষদের একটা রেকর্ড আছে, সবাই 2টা করে বিয়ে করে, সেখানে আমি এখনো একটাও করি নাই। তুমি ভাবলা কি করে এই সেন্টারে মন্ত্রী জিয়ন জঙ্কুক বিয়ে না করে চলে যাবে? একটা গেছে তো আরেকটা এসেছে। জঙ্কুক তের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে, কাজে এসে পড়েছে দেবতী আমাদের বিয়ে দিতে। তো আমি কি করব? বিয়ের পর বাসরের জন্য অপেক্ষা করবে। তে কথাটি শুনে রেগে গেল। তাকে দেখে কাজী বলে, বউ মনে হয় রেগে আছে। আপনি আরো দেরি করলে আপনাকে আস্ত গিলে খাবে। এখন শুরু করুন বিয়ে, এভাবে বসে থাকা সম্ভব না, বাসরে যেতে হবে, মানে বাসায় যেতে হবে। তো জঙ্কুকের কথা শুনে সুগা বলে, বিয়ের পর বাসায় যেয়ে তো সেই বাসার ঘরেই ঢুকবে, তার জন্য এত ব্যস্ততা কেন ব্রো? সুবিন এসে সুগার মাথায় চড় মেরে বলে, ভাইয়ের সাথে এইভাবে কথা বলে? আশেপাশে ছোট বড়রা আছে, দেখো না নাকি? সুবিনের কথা শুনে জিমিন মনে মনে হাসে, বলে, একদম ঠিক আছে। সুগা জিমিনকে চোখ টিপ দেয়, আড়ালে উড়ন্ত চুমু দেয়। নষ্ট পুরুষ একটা, বাইরের মেয়েদের সাথে নষ্টামি করে আবার আমাকে দুষ্টু ইঙ্গিত করে। কাজী বিয়ে পড়াতে শুরু করে। বিয়ের নিয়মগুলো কাজী সুন্দরভাবে জঙ্কুককে বুঝিয়ে দেয়। জঙ্কুককে উদ্দেশ্য করে কাজী জিজ্ঞাসা করে, দেনমোহর কত লিখবো? জঙ্কুক আরামের সহিত রাজকীয় চেয়ারে পিঠ রেখে বলে, সর্দার মহল আমি তার নামে লিখে দিতে চাই টাকার পরিবর্তে। এটা সম্ভব হবে কি? জঙ্কুকের কথা শুনে নামজুন বুকে হাত রাখে, বিড়বিড় করে বলে, বিয়ে করতে এসেছো নাকি বাবা মাকে পথের ফকির বানাতে এসেছো? মিয়া বিবি রাজি থাকলেই সবকিছু সম্ভব। তাহলে লিখে দিন, পুরো সর্দার মহল তাকে দিয়ে আমি তাকে কবুল করে নিচ্ছি। কথাটি শুনেই তে জঙ্কুকের দিকে চোখ ঘোরায়, মনে মনে বলে, এমনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট। কাই তখন হুঙ্কার দিয়ে বলে, মগের মূল্যক নাকি আমাদের বাড়িটি এই মেয়ের নামে করে দিবি? তোমাদের আবার বাড়ি কোনটা? আমি তো আমার রাজ্য আমার রানীকে লিখে দিচ্ছি। তাছাড়া আমার বিয়ের দেনমোহরের ব্যাপারে তুমি কথা বলার কেউ না। তের ঠোঁটে বিজয়ের হাসি। যে প্ল্যান করেছিল তার ঊর্ধ্বে কাজ চললেও তার কপালটা আজকে খোলা ছিল, তাই তো চাহিদার ঊর্ধ্বে কিছু পেতে চলেছে। জিন জেনি কাই ক্ষিপ্ত হয়ে আছে। জঙ্কুক ওদেরকে পাত্তা না দিয়ে বলে, স্বামীর অর্থ সম্পদের ওপর হক স্ত্রীর। আমি আমার মহল আমার স্ত্রীকে নির্দ্বিধায় দিয়ে দেব, তাতে বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। কায়ের জবান বন্ধ, কারণ তিনি এই মহলের অংশের বিনিময়ে জঙ্কুকের কাছ থেকে প্রমাণ স্বরূপ অঢেল টাকা নিয়েছে, যার জন্য এখন তার মুখ খোলাটা মানায় না। তবে থেমে থাকেনি জেনি। কায়ের বউ জেনি শয়তানি বুদ্ধি নিয়ে বলে, সুবিন ভাইরা তো মতামত থাকতে পারে, সেও তো এই বাড়ির সন্তান, তার তো কোনো দায় নেই। জঙ্কুক সরু চোখে সুবিনের দিকে তাকাতেই সুবিন মৃদু হেসে বলে,
আমি নিজে যতটুকু অর্জন করেছি এবং আমার 2 পুত্র জেহব ও সুগার যা আছে এতেই আমার সব হয়ে যাবে। বাবার দ্বিতীয় পক্ষের সন্তান হওয়ায় আমাকে আলাদা সম্পত্তি লিখে দিয়ে গেছে বাবা, যেটা বাবা জীবিত অবস্থা থাকায় আমরা ভাইয়েরা মিটিয়ে নিয়েছি। বর্তমানে জাঙ্কুকের কারণে জয়েন্ট পরিবার হয়েও ওই জমির উপর আলাদা বাড়ি করে আছি। এছাড়া আমার আর কিচ্ছু চাই না। অবশেষে ঝামেলা মিটিয়ে তেকুকের বিয়েটা সম্পূর্ণ হলো। সবকিছুর সমাধান হয়ে যায়। সবকিছুর সমাধান হয়ে যাওয়ায় কারো কোনো কথা থাকে না। মিডিয়ার লোকেরা এসে প্রশ্ন করছে জঙ্কুককে। একজন সাংবাদিক বলে, তো মন্ত্রী মশাই, ভালোবাসার নারীকে নিজের করে পাওয়ার অনুভূতি কেমন, যদি একটু বলতেন। অনুভূতি? মন্ত্রী হয়ে পড়েছি তো বিপদে। বিয়ে করেছি, কোথায় এসে বউয়ের সাথে রোমান্টিক ছবি তুলে দিবেন তা না। এখন আপনাদের এক একজনের প্রশ্নের উত্তর দিতে দিতে বিয়ের সময়টা তো পার করে দিতে হবে। জঙ্কুকের কথা শুনে সাংবাদিক লজ্জা পেয়ে গেল যেন। একটু ঝেড়ে কেসে বলল, দুঃখিত স্যার। সাংবাদিকের পাশ থেকে মেয়েটি কানে ফিস ফিস করে বলে, হয়েছে শান্তি, বারবার বলেছিলাম উদ্ভট প্রশ্ন করবি না, তুই তো আমার কথা শুনতেই চাস না। মেয়েটির কথার উত্তরে সাংবাদিক ছেলেটি বলে, আমি কি করব? হেড অফিস থেকে উদ্ভট প্রশ্ন লিখে দেয় কেন? আমি তো অন্যের গোলামি করে খাই। আমাকে যে বিষয় সাংবাদিকতা করতে বলবে আমি তো তাই করব। সুগা ওদের পাশ দিয়ে যাচ্ছিল। ওদের কথাগুলো শুনতে পেয়ে বলে, বর্তমান সময়ে সাংবাদিকতা করা আর বুড়িগঙ্গার পচা পানিতে গোসল করা দুইটাই এক। সাংবাদিকের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি সুগার কথা শুনে হেসে দেয়। সুগা তাকে চোখ টিপ দিয়ে চলে যায়। এই দৃশ্যটা নজর এড়ালো না জিমিনের। এখানেও একটা মেয়েকে চোখ টিপ মারলো সুগা। রেগে নাক ফুলে উঠলো জিমিনের। নষ্ট পুরুষ কোথাকার। বিয়ের পরে বড়রা ছোটরা আলাদা আলাদা টেবিলে খাবার খাচ্ছিল। তখন ছোটরা সবাই আবদার করে বর বউ যেন একে অপরকে খাবার খাইয়ে দেয়। জঙ্কুক তো খুব খুশি। হাতে মুরগির রান উঠিয়ে তের মুখের সামনে ধরে, তবে তে কিছুতেই মুখ খুলছে না। তে কিছুতেই জঙ্কুকের হাতে খাবার খাবে না। তবে জঙ্কুক তার মুখের সামনে লেগ পিস ধরেই রাখে। তখন লিসা ফোন বের করে টপাটপ কয়টা ছবি তুলে দেয়। তেকুকের সোজাসুজি বসে জিমি নিয়ঞ্জি খাবার খাচ্ছিল। তখন তেকুকের একে অপরকে খাইয়ে দেওয়ার সূত্রপাত ধরে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় এবং এক কথায় দুই কথায় ঝগড়াটি অনেক বড় হয়ে যায়। জিমিন আর ইয়ঞ্জির ঝগড়া এতটাই বড় হয়ে যায় যে বড়রা সবাই খাবার ফেলে তাদের এখানে চলে আসে কি হয়েছে দেখার জন্য। তখন নামজুন এসে প্রশ্ন করে, এখানে কি হচ্ছে এগুলো? তোমার 2 মেয়ে বিয়েতে এসে ডিসকাস করছে কে কখন পৃথিবীতে ডাউনলোড হয়েছে। এক একজনের কি চিন্তা বাপকে নিয়ে, অথচ এই ঝগড়ার সূত্রপাত আমার বউকে খাওয়ানো নিয়ে। এই ছেলের বেফাস কথাবার্তার জন্য নামজুন এদিকে বসেই নাই। ছোটদেরকে বর বউয়ের সাথে বসিয়েছিল। কিন্তু কথায় আছে না, সুখ আবার কপালে সয় না। নামজুনের হয়েছে সেই দশা। ছেলের থেকে দূরে থাকার চেষ্টা ব্যর্থ করলো তারই আরেক রক্তের মেয়ে জিমিন আর ইয়ঞ্জি। এরা 2 বোন ঝগড়া না করলে নামজুনের এখানে আসতে হতো না আর জঙ্কুকের এমন কথা শুনতে হতো না। নামজুন দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তোমার বউ খাচ্ছে না বলে খুব আফসোস হচ্ছে তাই না? আমার 10টা না 5টা না, আবার আমার পূর্বপুরুষদের মতো 2টা করেও না। আমার একটা মাত্র বউ। এই বউকে তো 3 বেলা খাইয়ে লকারে তালা মেরে রাখতে হবে। জঙ্কুকের কথা শুনে নামজুন মনে মনে বলে, এই দ্বিতীয় বিয়ে না করলে আমি হয়তো মহৎ কাজ করতাম। কোন দুঃখে যে বাবার অনুরোধে রাজি হয়েছি, এখন আমাকে কপাল চাপড়াতে হচ্ছে। বাবার কথা শুনতে যে ছেলের কাছে 3 বেলা খোটা শুনছি। বাবারও তো 2 বিয়ে। নামজুনের বাবার প্রথম স্ত্রীর থেকে 2টা সন্তান হয়। বড় সন্তান নামজুন আর ছোট সন্তান কাই। নামজুনের বাবার দ্বিতীয় স্ত্রীর ঘরে হয় সুবিন। নামজুনের প্রথম স্ত্রী মারা যাওয়ার কারণে তারই আপন শালী জিনকে বিয়ে করে সে। তার কয়েক বছর পর কাই তার প্রথম স্ত্রী আর সন্তানকে ত্যাগ করে ঘরে আনে জেনিকে। তবে বর্তমানে একটা বিয়েতেই সন্তুষ্ট আছে সুবিন। স্ত্রী মৃত্যুর পর এখনো বিয়ে করেনি সুবিন। এটা নিয়ে সুগা খুব গর্ব করে বলে, একটু মিস্টেক করলে ব্রো, তোমার বংশে তো আমার বাবাও আছে। সে কিন্তু আমার মা মারা যাওয়ার পরও স্টিল দেবদাস। ওরে বেটা সুগা, তোর তো কপালটাই ভালো। আমার তো দাদা বাবা কাকা সবাই গোল মেরে দিল। এদিক থেকে সুবিন কাকু পিছিয়ে আছে। আফসোস হয় আমার তার জন্য। তে এদের কথা কিছুই বুঝতে পারছিল না। এই দ্বিতীয় বিয়ের কাহিনীটা কি? তে তো শুধু জানে কায়ের কথা। নামজুনের দ্বিতীয় বিয়ে, আবার তাদের দাদারও দ্বিতীয় বিয়ে ছিল। এসব ব্যাপারে তে কিচ্ছু জানে না। সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এদের কথা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। বোকামো তের পাশে দাঁড়িয়ে এদের কাণ্ড কারখানা দেখে অবাক। তার সাথে আবার আছে লিসার ঝামেলা। সে নিজে থেকে এসে বোগামের সাথে পরিচিত হয়েছে আর পরিচিত হওয়ার পর থেকেই একটু পরপর বোগামের কাছে এসে নিজে থেকে কথা বলছে। কখনো ছবি তুলে দিতে বলছে, কখনো ডান্সের জন্য অফার করছে। বুঝলেন তো কাজী সাহেব, নসিবে থাকলে মন্ত্রীর বাড়ির ড্রামা, অ্যাকশন, রোম্যান্স সবটাই দেখা যায়।
ঠিক বলেছেন সাংবাদিক আপা, এতগুলো বিয়ে দেখেছি, এরকম অদ্ভুত বিয়ে প্রথম দেখলাম। আয়ুর হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে ঢোকাচ্ছে ইউনো। আয়ু মুখ ফুটে কিছু বলছে না, তবে মনে মনে সুযোগ খুঁজছে। একটা চান্স পেলে সে পালিয়ে যাবে এখান থেকে। ইউনো আয়ুকে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাবে, ঠিক তখনই নিচে নেমে আসে নেন্সি। এই মেয়েটাকে ভাই? তোর ভাবি। ভাবিকে এভাবে টানছো কেন? কারণ ও তোর ভাবি হতে চায় না। কেন? আমি কি দোষ করেছি? আয়ু তো এদের কথা শুনে অবাক। ইউনো বলল কোন দিক দিয়ে, আর নেন্সি নিয়ে গেল কোন দিকে। ইউনো বলে, গাধি কোথাকার, তোর আর এটা ভাবতে হবে না। বোন যে বিয়ে করেছে এই কথাটা কি শুনেছিস? কোন বোন? পালক বোন। গাধা কোথাকার, তোর আর আমার বোন, আমাদের তে। কি বলছো তুমি এসব? আপু কেন বিয়ে করবে, তাও আবার আমাদের না জানিয়ে? করেছি রে, তাও আবার মন্ত্রী জঙ্কুককে। কিন্তু আমাদের না বলেই কেন? অনেক কাহিনী আছে রে, আগে আয়ুকে ঘরে রেখে আসি, তারপর সবটা বলছি। ভাবিকে আমার ঘরে রেখে আসো, তোমাদের ঘরটা আগে সাজাই, তারপর যাও। আমার ঘর সাজাবি কেন? আমার দুই ভাই বোন আজ আমাকে না বলে একজন ভাবি আর একজন দুলাভাই গিফট করেছে। যদিও ভাবি আমাকে পছন্দ করে না, কিন্তু আমারও তো একটা দায়িত্ব আছে তোমাদের ঘরটা সাজিয়ে দেওয়ার। আফটার অল বাসর তো আর বারবার আসে না। কি বলো, বাসর? হ্যাঁ বাসর, বিয়ের প্রথম রাতটাই তো বাসর রাত। তোমাকে তো বউ সাজিয়ে দিতে হবে। আমি পার্লারের লোককে কল করে ডাকবো, আর তোমাদের ঘরটাও সাজিয়ে দিব। তুমি এখন আমার ঘরেই থাকো। বিয়ের আগেই নাকি বাসর? নেন্সির কথা শুনে ইউনো হেসে বলে, ওরে গাধি, আমাদের এখনো বিয়ে হয়নি, তবে বোনের আজ বিয়ে হয়েছে। আমি আর আয়ু বিয়ে করব, তবে ধুমধাম করে। তুই আনন্দ করবি না আমাদের বিয়েতে? তাহলে ভাবি না মানে হবু ভাবি কোথায় থাকবে? তোর পাশের রুমটাতেই থাকবে। ইউনো কথাটি বলে আয়ুর হাত ধরে রুমে নিয়ে গেল। রুমে এসে আয়ুর হাত ছেড়ে দিয়ে পা দিয়ে দরজাটি চাপিয়ে দেয় ইউনো। জানেমান, শ্বশুরবাড়ি পছন্দ হয়েছে তো? আয়ু কোনো কথাই বলে না। এতক্ষণ অনেক জোরে হাতটা চেপে ধরে রাখায় অবশ্যই আছে হাত। এই তো কিছুক্ষণ আগে গাড়ি থামতেই ইউনো চোখকে ফাঁকি দিয়ে আয়ু আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আয়ু তো দৌড়ে অনেকটা দূর চলে গিয়েছিল, তবে ইউনোর দৌড়ের স্পিডের কাছে তার স্পিড কিছুই না। এখন আয়ু চুপ আছে। কিছু বলতে গেলেই তো ভয় লাগে। মনে পড়ে যায় ইউনোর সেই ভয়ঙ্কর রূপ। নিজের চোখে ইউনোকে খুন করতে দেখেছিল। আয়ু কিছু বলছে না দেখে ইউনো আবারও আয়ুর হাত চেপে নিজের কাছে আনে। তারপর অ্যাংরি টোনে বলে, আমি কি জিজ্ঞেস করেছি উত্তর দিচ্ছ না কেন? আয়ু তখনও চুপ, চোখ নিচের দিকে। আয়ুর কপালটা এসে ঠেকেছে ইউনোর ঠোঁটের কাছে। আয়ুর ঠোঁট কাঁপছে, চোখ দুটো ভেজা। ইউনো তা দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, যেন দু হাতে আয়ুর গাল আঁকড়ে ধরে। আয়ুর কপালে কপাল ঠেকিয়ে দিয়ে চোখ দুটো স্থির রাখে। তারপর ধীরে ধীরে তার ঠোঁট দুটো আয়ুর ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে গেল। আয়ুর ঠোঁটের নিচে শক্ত করে একটা কামড় দিল। কিছু সময় ভাবে তাকিয়ে থেকে হঠাৎ করেই আয়ুর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল ইউনো। ইউনোর এত কাছে দাঁড়িয়ে আয়ু কিচ্ছু বলতে পারলো না। এটা তো প্রথমবার না, এর আগে তারা প্রেমের সম্পর্কে ছিল বহুবার। একে অপরকে কিস করেছে, তাও আবার স্বেচ্ছায় সজ্ঞানে। মূলত একটা কিসের মাধ্যমে শুরু হয়েছিল তাদের অ্যাফেয়ার। তাই তো আয়ু শান্ত আছে এবং অভ্যাসগত ভঙ্গিতে চুপচাপ ইউনোর ঠোঁটের স্পর্শগুলো অনুভব করছিল। 2 মিনিট এটা কন্টিনিউ চলে। তারপর হঠাৎ করে দরজায় কড়া নাড়ে নেন্সি। ইউনোর হুঁশ ফিরে আসে, দ্রুত আয়ুর কাছ থেকে সরে দাঁড়ায়। তবে আয়ু ওভাবেই দাঁড়িয়ে থাকে। ইউনো এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাতের উল্টো পাশ দিয়ে ঠোঁট মুছে বিড়বিড় করে বলে, ধ্যাত তেরিকে কাবাব মেহাড্ডি। ভাইয়া ভিতরে আসবো? হ্যাঁ আয়। এই নাও, আপু কল করেছে, তোমার সাথে কথা বলবে। আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত কেন নিলে তে? আমি এই বিয়েটা করতে চাইনি। এই চাঙ্কুক বড়ই ধূর্ত ব্যক্তি, ছলে বলে কৌশলে আমাকে ফাঁদে ফেলেছে। মন্ত্রী হয়েছে কি এমনি এমনি? চালাক না হলে তো আর মন্ত্রী হতে পারতো না। তুমি ফাঁদ পেতেছ, এক মন্ত্রীর রাস্তা নাই। এখন ঠেলা বোঝো। মজা নিচ্ছ তুমি আমার সাথে? ওই মন্ত্রী যে তোমার মামাতো ভাই হয়, এটা আমাকে আগে বলনি কেন? আগে বললে হয়তো তুমি আমার কাছে থাকতে না, আর তুমি ওই সময়টাতে অন্য কারো কাছে সেফ ছিলে না। আজ তুমি আমার কাছে সেফ আছো, এমনকি আমার দুটো বোনও হয়েছে। আর আমাদেরও একটা বড় ভাই হলো। যেটাই হোক, ভাগ্য যদি কিছু কেড়ে নেয় তাহলে ভালো কিছুও দেয়। সো নেক্সট কি প্ল্যান তোমার? কেন বলবো? যাতে আমার থেকে শুনে তুমি ওই মন্ত্রীকে অ্যালার্ট করে দাও। আফটার অল সে তোমার মামাতো ভাই, আর আমি তোমার পাতানো বোন। তে এখন যদি তুমি আমার সামনে থাকতে না, তাহলে ঠাস করে তোমার গালে একটা চড় বসিয়ে দিতাম। তোমাকে আমি নিজের বোনের মতো স্নেহ করি, ভালোবাসি। চাইলেই তোমাকে মিসইউজ করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি ভাই।
কিসের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তুমি তে? আমি তো কিছু জিজ্ঞেসই করলাম না। আর তোমার কি ওইখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? হলে কিন্তু আমাকে বলবে। কাম অন ভাই, আমাকে তুমি বড় করেছো। আমি ব্রেভ গার্ল, আমার কোনো অসুবিধা হতেই পারে না। হঠাৎ তের পেছন থেকে জঙ্কুক বলে উঠল, যদি হয় তাহলে আমি তো আছি শালাবাবু। আড়ালে থেকে বুঝি কথা শুনছিলেন? আড়াল থেকে শুনতে যাব কেন? বউয়ের কথা শুনতে তো আড়ালের দরকার হয় না কি? ঠিক বললাম তো শালাবাবু? জঙ্কুকের মুখে শালাবাবু ডাক্তার শুনে ইউনো খেপে গেল। যদিও বর্তমান সম্পর্ক শালা দুলাভাইয়ের, কিন্তু তারা তো কাজিন। তে দে তো ফোনটা শালার কাছে। ইয়োনো ভাইয়া আপনার সাথে কথা বলবে, নিন। হ্যাঁ শালাবাবু বলুন। আব্বে রাখ তোর শালা, আগে বল আমার বোনকে ফাঁদে ফেলে বিয়ে করেছিস কেন? তার আগে তোর বোনকে জিজ্ঞাসা কর, বিয়ের আসর থেকে আমার হবু বউকে কিডন্যাপ করলো কেন? কিডন্যাপ করে বেশ করেছে। একটা কেন 10টা মেয়েকে কিডন্যাপ করবে, তাতে তোর কি? আমারই তো সব কিছু, কারণ সে আমার হবু বউ ছিল। তো তুই কেন আমার বোনকে বিয়ে করবি? আমার ইচ্ছা হয়েছে তাই বিয়ে করেছি। তোর ইচ্ছার খাতায় আগুন। এখানে শুধু তের ইচ্ছেতেই চলবে, আর কারো না। দেবতীর ইচ্ছা কি সেটা আমাকে সে বলুক, পূরণ করে দেব। তাহলে তুই শালা ওপারে চলে যা, কারণ এটাই তোর বউয়ের ইচ্ছা। আমি ওপারে গেলে তোর বোনকে নিয়ে যাব। একা একা ওপারে ভালো লাগবে না। তাছাড়া বিয়ে করেছি মাত্র, ইনকমপ্লিট বাসবটা তাহলে ওপারেই সারতে হবে। তুই বেটা আসলেই একটা লাগামহীন। আমার বাপও একই কথা বলে। তে জঙ্কুকের কাছ থেকে ফোনটা নিয়ে বলে, এই পাগল মন্ত্রীর সাথে আর তর্ক করো না ভাই, আমি তোমার সাথে পরে কথা বলবো। দেখলি তো শালাবাবু, বলেছিলাম না আমার দেবতীর ইচ্ছা পূরণ করব। এই দেখ দেবতী এখন তার ইচ্ছাটাই পাল্টাচ্ছে। এখন সে আমাকে সময় দিবে। ভাইকে এখন আর দরকার নেই। ইউনো কলটা কেটে নেন্সির হাতে ফোনটা ধরিয়ে দিয়ে আয়ুকে উদ্দেশ্য করে বলে, কি তুমি এখনো ফ্রেশ হওনি? তোমার জামা কাপড় কোথায়? এমন ভাবে বলছেন যেন আমি জানতাম আপনি আমাকে এইভাবে উঠিয়ে নিয়ে আসবেন। আমার জামা তো তোমার ফিট হবে না, আপুর জামা একদম পারফেক্ট হবে। এনে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, এনে দাও। নেন্সি তার কাপড় আনতে চলে যায়। আমি দরকারি কাজে বাহিরে যাচ্ছি। যদি এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করো তাহলে ফল কিন্তু একেবারে ভালো হবে না। আসছি। ইউনো চলে যেতেই আয়ু হাফ ছেড়ে বাঁচে। কিছুটা প্ল্যান সেও করে রেখেছে। আফটার অল সে তো জেনিরই বোনের মেয়ে। এদিকে তে রাগ দেখিয়ে তাকিয়ে আছে জঙ্গকের দিকে। জঙ্গক তের দিকে একটা কাগজ এগিয়ে দিল। কি এটা? নিজে দেখে নাও। তে কাগজটি খুলে দেখে দলিল। বাড়িটি সত্যিই তার নামে করে দিয়েছে। তা দেখে তে মনে মনে বলে, এমনিতেই এই অর্ধেক বাড়ির মালিক আমি। দাদু যেটা আমার নামে লিখেছিল, যেটা আমি আবারও ফিরিয়ে নিতাম। লাকিলি মন্ত্রীমশাই আমাকে অগ্রিমে দিয়ে দিল। শ্বশুর বাড়ি যাবে না? আপনি আমার ভাইয়ের সাথে এইভাবে কথা বলবেন না। আমি তোমার ভাইয়ের সাথে কখন কথা বললাম? আমি তো আমার মামাতো ভাইয়ের সাথে কথা বললাম। তে জঙ্গকের কথার উত্তর না দিয়ে বাইরে চলে আসলো। তাকে দেখে আরেম বলল, চলো এখন বাসায় যেতে হবে। আরেম তের হাত ধরে গাড়ির কাছে এসে গাড়ির দরজা খোলে। এসব কিছুর দরকার ছিল না, আমি খুলে নিতাম। বাবারা চায় সন্তানের একটু মিষ্টি মধুর স্মৃতিতে জড়াতে। আমিও আমার এই মেয়েটার সাথে না হয় স্মৃতি করে নিলাম। তের মুখটা মলিন হয়ে আসলো। চোখটা আপনা আপনি চলে গেল কায়ের দিকে। আরেমের থেকে যে কথাটি শুনলো, এটা সে কখনোই তার বাবার কাছ থেকে শুনেনি। কিছু বাবারা এমনও হয় যারা আসলে কাপুরুষ। সন্তান তো দূরের কথা, নিজের স্ত্রীকেও তারা মূল্যায়ন করে না। ওইসব বাবা নামক কাপুরুষদেরকে বিষাক্ত কীট মনে হয়। তের কথাটি শুনে সবাই তাকিয়ে আছে তের দিকে। জঙ্গক এসে তাড়া দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, এখন দাঁড়িয়ে থেকে ইমোশনাল কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমার মানে ঘুমানোর সময় পার হয়ে যাবে তো। ওটা ঘুমানোর সময় না ব্রো, বলো বাসরের সময়। উচিত কথা সব জায়গায় বলতে নেই ভাই। তাছাড়া মন্ত্রী হিসেবে আমার একটা প্রেস্টিজ আছে। অবশেষে জঙ্গকের বাড়ির সামনে গাড়িটা এসে থামতেই তে দেখতে থাকে পুরনো স্মৃতি জড়ানো বাড়িটা। এই তো সেই গেট, যে গেট দিয়ে তার মাকে অন্ধকারে রাস্তায় ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল। এই সেই গেট, যে গেট থেকে জঙ্গক তার তল পেটে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়। তের এখনো মনে আছে ইয়নজুনের অনুরোধ করে বলা কথাগুলো। জঙ্কুক বাবা, এখন করো না। আমার গর্ভে তোমার আরেক বোন আছে বাবা। আমি যে তোমার মমতাময় মায়ের সমতুল্য। আমি তোমার মায়ের গহনা চুরি করিনি। আমার নিজেরই যথেষ্ট গহনা আছে। আমার ওগুলো লাগবে না জঙ্কুক।
কিন্তু ইয়ঞ্জনের অনুরোধ কোনো কাজেই দেয়নি। উল্টো তে কান্না করতে জঙ্কুক হুঙ্কার ছেড়ে তের তলপেটে লাথি মেরে বাড়ির ভেতরে ঢুকে যায়। তে তখন কান্না করতে করতে মায়ের কাছে এসে বলেছিল, আমার পুতুল বার খুব পচা আম্মু, খুব পচা। আমাকে এতদিন খুব মেরেছে, আজকে তোমাকেও বের করে দিল। এই পুতুল বারকে আমি একদিন খুব মারবো। অতীত মনে পড়তেই তের চোখ থেকে পানি পড়তে শুরু করে। ঠিক তখনই জঙ্কুক তের সামনে এসে হাতটা বাড়িয়ে দেয়। অতীতের কথা মনে পড়তেই তের অন্তরটা বিষিয়ে যায়। জঙ্কুকের বাড়িয়ে দেওয়া হাতে হাত না রেখে নিজে একাই গাড়ি থেকে বের হয়ে আসে। জঙ্কুক কিছুই বলল না, তের পাশে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই তের মনে পড়ে জেনি সেদিন রাতে বলেছিল, এই বাড়িতে যদি দ্বিতীয়বার আসো তাহলে আবারও তোমাকে লাথি মেরে বের করে দেওয়া হবে, আর এটা করবে তোমার ওই পুতুল বর। কথাগুলো ভেবে তে একটা ডেভিল স্মাইল দেয়। মাটিতে বসে নিজের বাঁ পাটা চেপে ধরে বলে, আমার পা মনে হয় মুচকে গেছে, আমি আর হাঁটতে পারবো না এখন। কি হয়েছে? মেয়েটার পা মুচকে গেছে, উঠতে পারছে না। তে এদিক ওদিক তাকিয়ে জিন আর জেনিকে দেখে কান্নারত কণ্ঠে বলে, শাশুড়ি আম্মা তো মায়ের সমতুল্য, উনি আবার অসুস্থ, তাহলে উনি কিভাবে আমার পায়ে হাত দিয়ে দেখবে আমার কি হয়েছে? কিন্তু কাকি শাশুড়ি মা তো সুস্থ, তাহলে ওনাকেই বলুন আমার পায়ে একটু হাত দিয়ে দেখতে আমার পায়ে কি হয়েছে। আমি কেন তোমার পায়ে হাত দিতে যাব? আরেম জেনিকে উদ্দেশ্য করে বলল, মেয়েটা যখন এত অনুরোধ করছে তাহলে শোনো তার কথা। পা তো দেখতে বলেছে, পা ধরে তো আর ঝুলে থাকতে বলেনি। জিনের কোমরে ব্যথা না হলে ওকেই বলতাম মেয়েটার পা দেখতে। তুমি না হয় মায়ের স্থানে একটু মেয়েটার সেবা করলে। আরামের কথা শুনে তে মনে মনে বলে, এই নোংরা কিটকে ঠিক কখনোই মায়ের স্থানে রাখবে না। আমার বউয়ের পায়ে কি হয়েছে সেটা আমিই দেখব, তোমাদের এত ভাবতে হবে না। ছি ছি, বউয়ের পায়ে স্বামী কেন হাত দেবে? এটা অমঙ্গলের কাজ, এটা মানায় না। জেনি আরামের কথা শুনে এক প্রকার বাধ্য হয়ে তের কাছে গিয়ে তার পায়ে হাত দিতেই তে একটা ডেভিল স্মাইল দেয়। মনে মনে বলে, আমাকে লাথি মেরে বের করার কথা বলেছিলেন না আপনি? আজ দেখুন কার পায়ে কার হাত। অবশ্য শেষ খেলার আগে কিছুই জানতে পারবেন না। জেনি তের পা নাড়িয়ে চাড়িয়ে দেখে বলে, কই কোথাও কিছুই দেখি না তো। তে চিৎকার করে বলে, আউচ! আমার পা, উফ আমার পা! এই মহিলা আমার পা ভেঙে দিল। তের এই ঢঙের আহাজারি জঙ্কুক ধরে ফেলেছে। সে পাশে বসে বলে, আরে চিন্তা করো না আমার দেবতী, আমি পতি বলে তোমার পা না ধরতে পারি, কিন্তু আজ তো তুমিটাকে তো ধরতেই পারবো। বেদ্যপ ছেলে, কোথায় কি বলতে হয় জানো না? আমি বুঝিয়েছি আমি আমার বউকে কোলে নিয়ে বাড়িতে ঢুকবো, তাছাড়া কি আর উপায় আছে? বউ আমার গৃহ প্রবেশের আগেই পাটা মুচকে ফেলেছে। আর আমি এবার নিজেই বোকা হয়ে গেল। অবশ্য জঙ্কুক যা ছেলে, কখন কোন মস্তিষ্কে কি কথা বলে কিছুই তো বুঝতে পারা যায় না। জঙ্কুক থেকে ভেতরে এনে সোফাতে বসিয়ে দিল। নতুন বউকে সবাই মিষ্টি মুখ করে বরণ করতে শুরু করে। আরেম সর্বপ্রথম থেকে মিষ্টি খাইয়ে দেয়, তারপর এক এক করে সবাই, সর্বশেষে কাই খাওয়াতে আসে। তে তখন কায়ের চোখের দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, অতিরিক্ত মিষ্টি খেলে আমার কষ্ট হয়, আমি আর খেতে পারবো না। আরেম রুমে গিয়ে 5 মিনিট পর ফিরে আসে। হাতে তার 5-7টা গহনার বক্স। সবগুলো বক্স খুলে তের সামনে রাখতেই জেনির চোখ গোল গোল হয়ে গেল সবচেয়ে বড় বক্সের সীতাহারটি দেখে। নামজন সীতাহারটি হাতে তুলে নিয়ে তের গলায় পরিয়ে দিল। এটা করা ঠিক হলো? কোনটা? চেনা নাই জানা নাই হুট করে মেয়েটার সাথে ছেলের বিয়ে দিলেন, আবার এত দামি গহনা। বাইরের কাউকে কি এভাবে বিশ্বাস করা উচিত? এই বাড়িতে যে বউ হয়ে এসেছে সবাই তো বাইরের মেয়ে, তাদের যদি বাড়িতে রেখে খাওয়াতে পড়াতে পারি তাহলে আমার বৌমা কি দোষ করলো? বড় বউ হিসেবে তো এই গহনা আমি পাই, তাহলে এটা আমাকে আগে দেওয়া হয়নি কেন? ছেলের বউ হয় তোমার আর তুমি তাকেই হিংসা করছো। চিনি না জানি না, খোঁজ খবর নেই, একে ছেলের বউ বলে কিভাবে? এত কথা তো দরকার নেই, খোঁজ খবর আমরা নিয়ে নিব, বাকিটা আমাদের ছেলেই বুঝে নিবে। বাবা মা হিসেবে আমরা ছেলের ভালো চাইতে পারি না? ভালো চাইতে হলে জীবনে বাকি পথ যেন সুখে দুঃখে একসাথে কাটায় সেই দোয়া করো। বাকি কথা শুনতে চাই না। আমার ছেলের বউকে আমি গ্রহণ করে নিয়েছি, এখন তার দায়িত্ব তোমার সমতুল্য। সেও এখন তোমার মতো এই বাড়ির বড় ছেলের বউ। আমার বউকে নিয়ে দেখছি সবার আপত্তি। বলি এমনিতেই দেরি করে বিয়েটা করেছি, লেট লতিফ বিয়েটা নষ্ট হয়ে যাক। এখনো বউয়ের সাথে একটা দিন পার করতে পারলাম না, তাকে পরিপূর্ণ চিনব কিভাবে? জঙ্কুকের কথা শুনে আরেম আর তে চোখ বড় বড় করে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক তা দেখে শুকনো ঢোক গিলে বলে, আরে তোমরা আমার বউকে চেনা জানা নিয়ে প্রশ্ন তুলছিলে, তাই আমি এই কথাটি বললাম। এভাবে তাকানোর কি আছে? আশ্চর্য। এই 1 মিনিট, তোমরা কি অন্য কিছু ভেবে নিয়েছো? ইস, তোমাদের এত
দুষ্টু চিন্তা ভাবনা আসে কিভাবে? আমি তো ভালোর দিকটা ইঙ্গিত করেছিলাম। তোমরা যা দুষ্টু, কি বলবো, আমাকেও তো দুষ্টু বানিয়ে দাও। জঙ্কুকের এই সমস্ত কথা শুনে কান ছালাপালা হয়ে গেল আরেমের। সুগা হো হো করে হাসতে থাকে। জিমিন বিরক্ত হয়ে রাগ দেখিয়ে বলে, আপনি এমনিতেও নষ্ট পুরুষ সুগা ভাই, আমার ভাইয়ের কথাতে আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছেন। আগে তোর ভাইকে থামা। আফসোস, থামাতে পারবো না, কারণ আমি যে বয়সে ছোট, কিন্তু বুদ্ধিতে পাক না। শাট আপ সুগা ভাই। ভাবি তুমি আমার সাথে চলো, তোমাকে ভাইয়ের ঘর, সরি তোমাদের ঘরে রেখে আসি। জিমিনের কথা শুনে জঙ্কুক বুকের বা পাশে হাত রেখে বলে, আহ আমাদের ঘর শুনেই তো হৃৎপিণ্ড চিলিক দিয়া ওঠে। জিমিন তেকে নিয়ে চলে যায়। জঙ্কুক ওদের পেছনে যেতে নিলেই নামজুন বাধা দিয়ে বলে, বউয়ের পিছনে পড়ে যাও, আগে আমার সাথে এসো, কথা আছে তোমার সাথে। আমার সংসারের বড় শত্রু। এই শত্রু থাকাটা তোমার জীবনে প্রয়োজন। আরেম জঙ্কুককে নিয়ে মিটিং রুমে এসে দরজাটি বন্ধ করে। বাপ ছেলে ঘর কাঁপতে করে হাসতে থাকে। তাদের হাসি এটাই প্রকাশ করছিল যে তারা আগে থেকে জানতো তে আজকে আসবে আর তেকুকের বিয়েটা হবে। অবশেষে তোমার বউকে তোমার করে দেওয়া হলো, খুশি তো তুমি? ভীষণ খুশি বাবা, যাকে পেতে জীবনের এতগুলা দিন অধীর আগ্রহে অপেক্ষা করেছি, তাকে পেয়ে খুশি না হয়ে পারি? হ্যাঁ, কিন্তু তেমাকে চোখে চোখে রাখতে হবে, কোনো অঘটন ঘটানোর সুযোগ দেওয়া যাবে না। আগে জানতে হবে আমাদের প্রয়োজনীয় জিনিসটা কোথায়। চিন্তা করো না বাবা, আগে আমাদের জিনিসটি হাতে পাবো, তারপর সবার ব্যবস্থা আমি নিজেই করব। বেশি দেরি যেন না হয়, তোমার বউয়ের ধৈর্য কম, সে কিন্তু তোমার কার্যসিদ্ধির আগে সবাইকে পরপারে পাঠিয়ে দিবে। এটাই তো ভয় বাবা, তবে আমি আমার বউকে সেই সুযোগটাই দেব না। কথাটি বলেই দরজা খুলে শীষ বাজাতে বাজাতে সোজা চলে যায় জঙ্কুক। এতক্ষণ দরজার কোনায় কান পেতে জেনে দাঁড়িয়েছিল, তবে কিছুই শুনতে পারেনি। জঙ্কুক যেতে যেতে শীষ বাজাতে বাজাতে গান গাইল, ডাইনির দিন হবেই যে শেষ, আমার বউ টেমো দেখালো যে বেশ, ছলা কলা তো আর হবে না পূরণ, বউ আমাকে পাঠাইবো যে বৃন্দাবন। কথাটা গানের মাধ্যমে জিনিকে বোঝালেও বুঝতে পারল না জিনি কিছুই। বউ তার অপেক্ষায় বসে আছে বলে কথা, কিন্তু প্রতিমধ্যেই বাধা হয়ে দাঁড়ালো লিসা, ইউনজি, জিমিন, সুগা। বাসরে যাচ্ছিলাম তো ভাই, কোনো কিছু তো চুরি করে পালাচ্ছি না যে এভাবে সামনে দাঁড়িয়ে থাকবি আমাকে আটকাতে। বাসের আবার চলে যেতে গেলে তো তাকে আটকাতেই হবে। আব্বে বেটা সুগা, আমি আমার ঘরে আমার বউয়ের কাছে আমার বাসর করতে যাব, এতে মনোবল শক্ত করা লাগে। তুমি আমাকে চোর উপাধি দিতেই পারো না। আচ্ছা দিলাম না চোরের উপাধি, এবার বাসরে যাওয়ার টাকাটা দাও। বাসর করে বাচ্চার বাপ হব আমি, তাহলে বাসরের টাকা কেন পাবে তুমি? কারণ বাসর করবে তুমি আর কাকা হব আমি। তোমার এই উপন্যাস প্রেমী বোনটা কি খালি উপন্যাস করে গোতা মারতেই শিখেছে, নাকি প্রেম টেমও কিছু শিখেছে? আমার বোনের প্রেম বিয়ের পরে হবে, ছোট মানুষের প্রেম মানায় না। ও আর প্রেম তো আকাশ পাতালের দূরত্ব। খবরদার আমার বোনের দিকে নজর দিবি না। তোমার বোনের পালা পরে, আগে বউকে দেখো। তাই তো দেখাতে চাই। টাকাটা দিয়ে বানিয়ে দাও আমায় কাকা। জঙ্কুক পকেট থেকে টাকা বের করে দিয়ে দিল ভাই বোনদের মাঝে, যেটা নিয়েই ওরা খুশি হয়ে দরজাটি ছেড়ে দেয়। জঙ্কুক হাঁক ছেড়ে চলে গেল ভিতরে। এবার তো তার বাসরের পালা। জঙ্কুক রুমে ঢুকে দরজাটি বন্ধ করে পেছনে ঘুরতেই তে তার গলায় ছুরি ধরে রাগী কণ্ঠে বলে, বাসর করতেছেন আমার সাথে তাই না? আজ আপনার সাথে বাসর হবে কবরস্থানে। আগে বলবে তো, কবরস্থানে ফুল দিয়ে বাসর সাজাতাম, এর জন্য বরকে ছুরি দিয়ে আঘাত করা লাগে নাকি? তে যে ছুরিটা চালানো শুরু করবে অমনি তের হাতে কামড় দিল জঙ্কুক। ব্যথা পেয়ে হাত সরিয়ে নেয় তে। জঙ্কুক ছো মেরে ছুরিটা কেড়ে নেয় তের হাত থেকে। তার ঠোঁটে ছোপ ছোপ রক্ত লেগে আছে। জঙ্কুক হাতের বুড়ো আঙুল দিয়ে এমন ভঙ্গিতে রক্ত মোছে যেন এটা ফলের জুস, আর জঙ্কুকের কাছে খুবই সুস্বাদু। তে কোমর থেকে বন্দুক বের করে করতে নিবে অমনি জঙ্কুক এসে তের দু হাত উঁচু করে দেয়ালের সাথে আটকে বলে, আমার এই হিংস্রতার কারণে তোমার যে নিঃশ্বাস অতিবাহিত হচ্ছে এটা আমার দেখেই তো নেশা যাচ্ছে দেবতী। তে 2 মিনিট চুপ করে থেকে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুকের কথার মানেটা যখন তার মস্তিষ্কে পৌঁছায় তখন চোখ বড় করে তাকায়। জঙ্কুক তা দেখে ঠোঁট প্রসারিত করে হাসে। তারপর মুহূর্তের মধ্যেই তে নরম গোলাপি ঠোঁটে নিজের পুরুষালী বাদামি ঠোঁট জোড়া বসিয়ে চেপে ধরে। তে চাইলেও পারে না জঙ্কুককে থামাতে। তার 2 হাত যে জঙ্কুকের এক হাতের মধ্যে আবদ্ধ। 10 মিনিট এটা কন্টিনিউ করার পর জঙ্কুক অনুভব করে তে ঘামছে, প্রচুর পরিমাণে ঘামছে। জঙ্কুক বুঝতে পারে তে রাগ কন্ট্রোল করতে না পেরে হাইপার হয়ে গেছে। এসি চলা সত্ত্বেও তের এই অবস্থা দেখে জঙ্কুক ঘাবড়ে যায়। তের হাত ছেড়ে আলতো করে তেকে ধরে বিছানায় বসিয়ে তাৎক্ষণিক ইউনোকে কল করে। ইউনো ফোন রিসিভ
রিসিভ করতেই জঙ্কুক বলে, এসি চলা সত্ত্বেও তে বুতি অতিরিক্ত খামচে হাঁপিয়ে উঠছে, এভাবে হাঁপাচ্ছে কেন? ওর তো অবস্থা খুব খারাপ। ওকে যখন অ্যাসাইলাম থেকে এনেছি তখন থেকে তোর নাম শুনলে উত্তেজিত হয়ে যেত, এটা সেটা ভাঙচুর করতো, মাথা গরম হয়ে যেত ওর। আর এখন তো তুই ওর সামনে, নিশ্চয়ই তুই কিছু করেছিস যার জন্য ও ওর নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। তুই একটা কাজ কর, ওকে ওয়াশরুম নিয়ে যা, ওর মাথায় পানি ঢেলে দে, সব কিছু ঠিক হয়ে যাবে। জঙ্কুক কল কেটে তেকে কোলে নিয়ে দাঁড়ায়। তে ছাড়ানোর চেষ্টা করে বলে, এখন আবার কি হলো? ওয়াশরুমে চলো। কেন? বাথরুম বিলাস। কি? বাসরে আজ বাথরুম বিলাস হবে। থেকে ওয়াশরুমে এনে বাথটাবে ছেড়ে জঙ্কুক পাঞ্জাবি দুইটা বোতাম খুলে তের পাশে বসে পড়ে। তারপর হ্যান্ড শাওয়ার হাতে নিয়ে তের মাথায় পানি ঢালতে থাকে। মাথার মাঝ বরাবর পানি পড়ার সময় চোখ বন্ধ রাখে তে। এতে করে একটু শান্তি মিলে মনে। মস্তিষ্ক ঠান্ডা তো সকল কিছু ঠান্ডা। তের মাথার পানি সব গড়িয়ে ঠোঁট থেকে গলার নিচে চলে যাচ্ছে, যেটা লোভাতুর দৃষ্টিতে দেখতে থাকে জঙ্কুক। নিজেকে সংযত রাখার চেষ্টা চালাচ্ছে জঙ্কুক। তে বতিকে কিছুতেই কষ্ট দেবে না, কিন্তু জঙ্কুকের চোখটা চলে গেল তের হাঁটুর দিকে। লেহেঙ্গার নিচের অংশ উঠে হাঁটু বের হয়ে আছে, যেটা দেখে জঙ্কুক ঢোক গিলতে থাকে। নিয়ন্ত্রণ হারানোর অবস্থা তার। তে ধীরে ধীরে চোখ খুলে। জঙ্কুক দুষ্টু হেসে তাকে বলে, আমরা তো স্বামী স্ত্রী দেবতী, একটা বৈধ চুমু দেওয়া তো খারাপ কিছু না। তের রাগটা অনেক সংযত হয়েছে, স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। কোনো না কোনো দিক থেকে তে নিজেও জঙ্কুকের প্রতি দুর্বল, যেটা সে দেখাতে চায় না। তের কোনো উত্তর কিংবা বাধা না পেয়ে জঙ্কুক ভেবে নিল তার প্রস্তাবে তে রাজি। জঙ্কুক হাত বাড়িয়ে তের গলার পেছনে হাত রাখে, তারপর তের উন্মুক্ত গলায় মুখ ডুবিয়ে দেয়। ধীরে ধীরে জঙ্কুকের মুখটা তের থুতনির কাছে চলে যায়। তে চোখ বন্ধ করে ফেলে। জঙ্কুক তার মুখটা উপরে তুলে তের মুখের দিকে তাকিয়ে থাকে। নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে চুমু খায়, তারপর তের ঠোঁটে ঠোঁট রেখে শব্দ করে গাঢ় চুমু খায়। থেকে ছেড়ে দিয়ে উঠে পড়ে বাথটব থেকে। তে চোখ তুলে তাকাতেই টাওয়াল এগিয়ে দিয়ে বলে, আজকের মতো বাথরুম বিলাস এখানেই শেষ, বাকিটুকু তুমি সুস্থ হওয়ার পরে হবে সোনা। জঙ্কুক চলে যেতেই তে উঠে টাওয়ালটা পেঁচিয়ে নিল শরীরে, কিন্তু এই অবস্থাতে বাহিরে যেতে চাচ্ছে না তে, কারণ জঙ্কুক তাকে দেখলে আবারও অঘটন ঘটিয়ে দেবে। এই যে লচু লোক কখন কি করে ঠিক ঠিকানা নেই। তে গলা উঁচু করে ডাকে, শুনছেন? বলো। আমার ড্রেসগুলো দিয়ে যান। টাওয়াল দিয়েছি তো। আমি এই অবস্থায় বের হব নাকি? আমি তো আছি ঘরে, আর তো কেউ নেই, তাহলে সমস্যা কোথায়? আপনি ড্রেস দিবেন নাকি বলুন? তে রাগী কণ্ঠ শুনে জঙ্কুক ঠোঁট কামড়ে হাসে। ওয়ার্ড্রোব থেকে নীল রঙের একটা নাইটি বের করে তের দিকে ছুঁড়ে মারে। হাতা কাটা নাইটি দেখে তে নাক ফুলিয়ে রেগে বলে, এমন লাগামহীন মন্ত্রীর কাছে এইসব ছাড়া আর কি আশা করা যায়? তুমি চাইলে তোমার আশার বাকিটুকু শেষ করে দিতে পারি। সো এভরিওয়ান, কোলাবরেশন স্টোরির ফার্স্ট পার্ট এখানেই শেষ হয়ে যাচ্ছে। সেকেন্ড পার্ট স্টোরি বাই রোজার চ্যানেলে আপলোড করা হবে, আর খুব দ্রুত আপলোড করা হবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।